আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাস ইন্ডাকটিভ ইফেক্টের লাস্ট পয়েন্ট ক্ষারক হিসাবে অ্যামিনের তীব্রতা। তাহলে দেখো যে অ্যামিন কিভাবে আসছে। অ্যামোনিয়ার উপরে কি আছে, একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। তাহলে আমরা জানি অ্যামিনের ধর্মটা কি ক্ষার ধর্ম, এটা অলরেডি আগে থেকে সবাই জানি। কিন্তু এখান থেকে আমি কি করি, যে যদি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে একটা অ্যালকিল গ্রুপ যোগ করি, তাহলে অ্যালকিল গ্রুপ বলতে কি বোঝাচ্ছে? অ্যালকিল গ্রুপটা হলো আমার কোনো একটা অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করা হয়, যে মূলক সৃষ্টি হয়, তখন সেটাকে বলে অ্যালকিল মূলক, অর্থাৎ সেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। যেমন মিথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করি, তাহলে কি হবে? মিথাইল মূলক সৃষ্টি হবে। একই রকমভাবে ইথেন থেকে যদি আমি একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত করি, তাহলে C2H5, তাহলে ইথাইল মূলক। আরটাকে এখানে অ্যালকিল মূলক ধরবো। তাহলে কি করব, যে আমি হাইড্রোজেন পরমাণু একটা অপসারিত করলাম, আর এখানে কি করলাম, NH3 ছিল, তাহলে হাইড্রোজেন বাদ দিয়েছি, তাহলে কি হচ্ছে? 2 আছে, তাহলে NH2, এটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। আচ্ছা, তাহলে এটাকে বলতে পারি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। একই রকম ভাবে আমি 2 ডিগ্রি অ্যামিন কখন বলবো? যখন একটা অ্যামোনিয়া থেকে দুটো হাইড্রোজেন পরমাণু সরিয়ে কি দুটো অ্যালকিল মূলক যুক্ত করব। যেমন এখানে দিতে পারি যে N আর মিথাইল, ইথাইল, প্রোপাইল যাই হতে পারে আর, তাহলে এখানে কি হলো? আমার কটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন পরমাণু করেছি, তাহলে এটাকে কি বলি? 2 ডিগ্রি অ্যামিন। একই রকম ভাবে 3 ডিগ্রি অ্যামিন কিভাবে করব? যে একটা নাইট্রোজেন পরমাণুর পাশে 3টা হাইড্রোজেন পরমাণু অপসারিত করে 3টি যদি অ্যালকিল মূলক আমি যুক্ত করি, তখন এটাকে আমরা কি বলবো? 3 ডিগ্রি অ্যামিন। তাহলে 3 ডিগ্রি অ্যামিন। তাহলে তাদের ক্ষারকত্ব সাজাবো, এটা উদাহরণ দিচ্ছি। যেমন এখানে নিলাম CH3 NH2, এটাকে বলবো মিথাইল অ্যামিন। বা 1 ডিগ্রি অ্যামিন কেন বলবো? নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যদি সরাসরি একটি কার্বন পরমাণু যুক্ত থাকে, তাহলে সেটাকে বলবো 1 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিন কখন বলবো? যদি একটা নাইট্রোজেন পরমাণুর সঙ্গে সরাসরি দুটি কার্বন পরমাণু যুক্ত থাকে, তাহলে আমি কি করলাম, যে দুটো মিথাইল মূলক যুক্ত করলাম, NHCH3, এটা হলো 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। বা এটা তো লিখেছি 1 ডিগ্রি, এখানে লিখে নিলাম ডাইমিথাইল অ্যামিন লিখতে পারি, ডাইমিথাইল অ্যামিন। 3 ডিগ্রির একটা উদাহরণ দিই। একটা নাইট্রোজেন পরমাণু যদি সরাসরি 3টি কার্বন পরমাণুর সঙ্গে যুক্ত থাকে, তখন তাকে আমি কি বলবো? 3 ডিগ্রি অ্যামিন। এদের ক্ষারকত্বের ক্রমটা কিভাবে সাজাবো? তাহলে দেখবো যে এই CH3 গ্রুপটা কি? CH3 গ্রুপটা প্লাস আই ইফেক্ট। প্লাস আই ইফেক্ট মানে কি? ইলেকট্রন বিকর্ষী গ্রুপ। তাহলে এই CH3 গ্রুপ কি করবে? নাইট্রোজেন পরমাণুকে ইলেকট্রন দেবে। অলরেডি নাইট্রোজেনের উপর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, অর্থাৎ ইলেকট্রন বেশি নিয়ে আছে, তার উপরে আরো ইলেকট্রন যাচ্ছে। তাহলে ইলেকট্রনের লভ্যতাটা কি হলো? পরিমাণটা আরো বেশি বেড়ে গেল। তাহলে যদি একটা পরমাণুর উপর ইলেকট্রনের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে সে কি করবে? সহজেই একটা প্রোটন গ্রহণ করতে চাইবে বা পারবে। তাহলে কি করবে? যে ক্ষারকত্ব কখন বলবো? যখন সহজে একটা H+ বা প্রোটন গ্রহণ করতে পারবে। অ্যাসিডের ক্ষেত্রে কি দেখেছিলাম? যে সহজে H+ ডোনেট করতে পারবে, অর্থাৎ রিলিজ করতে পারবে বা বাদ দিতে পারবে। তার উল্টোটা এখানে কি করবে? সহজে প্রোটন গ্রহণ করতে পারবে, সেটা হবে ক্ষারক। তাহলে এখন যদি আমি বিচার করি যে মিথাইল অ্যামিন ও অ্যামোনিয়ার মধ্যে কার ক্ষারকত্বটা বেশি, তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কি আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সে সহজে কি করতে পারবে? একটা আমার প্রোটন গ্রহণ করে কি করতে পারবে? NH4 প্লাস একটা অসমযোজী বন্ধন নিয়ে NH4 প্লাস গঠন করতে পারবে, অর্থাৎ এটা একটা ক্ষারক। কিন্তু দেখা যাচ্ছে মিথাইল অ্যামিনের ক্ষেত্রে যে এটা হলো প্লাস আই ইফেক্ট, তাহলে কি CH3 গ্রুপটা কি করবে? ইলেকট্রন দিতে পারবে কাকে? নাইট্রোজেন পরমাণুকে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় ছিল, আরো বেশি ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে কি ইলেকট্রন লভ্যতার পরিমাণটা আরো বেশি হয়ে গেল। তাহলে এই মিথাইল অ্যামিন কি করছেন? বাইরের পরিবেশ থেকে, অর্থাৎ H+ প্রোটন আরো সহজে বেশি গ্রহণ করতে পারছে এর তুলনায়, তাই এর ক্ষারকত্ব বেশি। অ্যামোনিয়ার তুলনায় মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি।
একই রকম ভাবে এখানে যদি দেখি তাহলে এখানে মিথাইল মূলক কটা আছে একটা, তাহলে এই কি করছে নিঃসঙ্গ ইলেকট্রন ছিল আরো ইলেকট্রন দিচ্ছে, তাহলে ইলেকট্রন লভ্যতার পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে কি করছে যে সহজেই একটা H+ কি করতে পারবে গ্রহণ করতে পারবে। একই রকম ভাবে এখান থেকে কি করছে দুটো ইলেকট্রন বিকর্ষী গ্রুপ অর্থাৎ দুটো অ্যালকিল মিথাইল মূলক আছে, তাহলে কি করছে এও ইলেকট্রন দিচ্ছে আবার এও ইলেকট্রন দিচ্ছে, তাহলে কি হচ্ছে যে এর ইলেকট্রনের পরিমাণটা আরো বেশি হয়ে গেল। তাহলে কি করবে এর সহজে আরো ইলেকট্রনটা মানে প্রোটনটাকে কি করবে এই ইলেকট্রনটা প্রোটনটাকে সহজে গ্রহণ করতে পারবে, কার তুলনায় এর তুলনায়, কারণ ইলেকট্রন বেড়ে গেছে। তাহলে একই রকম ভাবে দেখবো 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যে এখানে মিথাইল মূলক কটা আছে তিনটা আছে অর্থাৎ প্লাস আই ইফেক্ট ইলেকট্রন বিকর্ষী গ্রুপ, তাহলে তিন দিক থেকে কি করছে মিথাইল মূলক এক ইলেকট্রন দিচ্ছে, তার আগে থেকে নিঃসঙ্গ ইলেকট্রন ছিল আরো ইলেকট্রনের পরিমাণ বেশি হয়েছে, তাহলে কি করবে এতটাই লভ্যতার পরিমাণে হয়ে গেছে যে সহজে কি করতে পারবে যে সহজে একটা প্রোটন গ্রহণ করতে পারবে। তাহলে যদি আমি অ্যামিনের ক্ষারকত্বের ক্রম অনুযায়ী সাজাই তাহলে কিভাবে লিখবো, অ্যামিনের ক্ষারকত্বের ক্রম যদি তাহলে আগে 3 ডিগ্রি, টারসিয়ারি মিথাইলামিন, তারপরে এর থেকে এর ক্ষারকত্ব কম, তারপরে মিথাইলামিন 1 ডিগ্রি। এইভাবে আমরা ক্রমটা বিচার করব। আশা করি বুঝা গেছে। এবার একটা উদাহরণ দেখব CF3 বা নাইট্রোজেন দিয়ে দেখি। এই যৌগটার নাম হলো ট্রাই ফ্লুরো মিথাইল একদম সহজ ভাবে দেখবো এর আগের মতই সেম। তাহলে CH3 গ্রুপ কি ছিল, এটা প্লাস আই ইফেক্ট, তার মানে ইলেকট্রন বিকর্ষী, অন্য কোন মৌলের পরমাণুর দিকে ইলেকট্রন ঠেলবে বা ইলেকট্রন বিকর্ষণ করবে। তাহলে ঠেলা কথাটা আমরা এখানে লিখবো না, বিকর্ষণ কথাটাই লিখবো। তাহলে এখানে দেখবো যে ফ্লুরিন পরমাণুটা কি প্লাস আই ইফেক্ট না মাইনাস আই ইফেক্ট, ফ্লুরিন পরমাণুটা হলো আমার মাইনাস আই ইফেক্ট, তার মানে ইলেকট্রন আকর্ষী গ্রুপ। তাহলে ফ্লুরিন পরমাণু কটা আছে, টোটাল 9টা ফ্লুরিন পরমাণু আছে। তাহলে কি করবে 9 জন ফ্লুরিন পরমাণু নিয়ে কি করবে একসঙ্গে এই নাইট্রোজেন পরমাণু থেকে ইলেকট্রনটাকে কি করবে টেনে নেবে। তাহলে ইলেকট্রনের যদি ঘাটতি হয় তাহলে সে কি করবে এতটাই ইলেকট্রনের ঘাটতি মানে কি ধনাত্মক হয়েছে, তাহলে যদি ধনাত্মক হয় তাহলে অন্য কোনো প্রোটন বা H+ কে কি গ্রহণ করবে, কখনোই করবে না। তাছাড়া কি তিনটা মাইনাস আই ইফেক্ট আছে, CF3 গ্রুপ কটা আছে তিনটা আছে আর ফ্লুরিন পরমাণু 9টা আছে। যে কোনো দুটোর মধ্যে একটা লিখতে পারি, হয় CF3 গ্রুপ বলতে পারি বা ফ্লুরিন পরমাণু কটা আছে 9টা আছে। তাহলে মাইনাস আই ইফেক্টের প্রভাবটা এতটাই বেশি, নাইট্রোজেন থেকে ইলেকট্রন কি হচ্ছে এতটাই হয়ে যায় বের হয়ে যায়, সে মানে কি করবে প্রোটন গ্রহণ করতেই পারবে না, এই জন্য এর ক্ষারকত্ব দেখায় না বলতে পারি এটাকে। নেক্সট করব আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্ট। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক কাদের ক্ষেত্রে ঘটবে, যদি আমার কার্বন কার্বন দ্বিবন্ধন সঙ্গে বা কার্বনের সঙ্গে অক্সিজেন মানে দ্বিবন্ধন থাকতে হবে, অর্থাৎ কার্বন কার্বন ত্রিবন্ধন যদি থাকে বা ত্রিবন্ধন যুক্ত পরমাণুর সঙ্গে যদি যুক্ত থাকে তাদের ক্ষেত্রে থাকবে। যদি আমার কি হয় দ্বিবন্ধন যদি কোনো যৌগ ক্ষেত্রে থাকে একটা বন্ড থাকে তাহলে কি হয় একটা পাই বন্ড নিই বা একটা সিগমা আর একটা পাই, তাহলে কি হবে যে পাই বন্ডটা কি হয় যে পাশাপাশি অভিলেপনের ফলে পাই বন্ড তৈরি হয়, আর সিগমা বন্ধনটা কি হয় মুখোমুখি অভিলেপনের ফলে কি হয় সিগমা বন্ধন তৈরি হয়। সিগমার তুলনায় পাইটা দুর্বল পাশাপাশি অভিলেপনের ফলে। তাহলে আমরা যদি কি হয় যে পাই বন্ডে স্থানান্তরিত হবে, যদি দেখি যে এ আর
ডি দুটা মৌলের পরমাণু দ্বিবন্ধনে আবদ্ধ আছে। তাহলে যদি দেখি যে এ এর তুলনায় বি এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে কি হবে যে বি এর যদি ইলেকট্রন বেশি হয়, তার মানে করো যে এইখান থেকে কি হচ্ছে এর মধ্যে একটা সমযোজী বন্ধনে আবদ্ধ আছে, তার মানে কি হয়েছে এখানে মাঝখানে একটা ইলেকট্রন জোড় আছে, তার মানে নিজের দিকে টেনে নিয়েছে। তাহলে নিজের দিকে টেনে নিলে আংশিক ডেল প্লাস ডেল মাইনাস হয়। তো এই ক্ষেত্রে দেখো আমরা কি করব যে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হবে, অর্থাৎ পাই বন্ডটা কি হচ্ছে যে পরমাণুটার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার উপর স্থানান্তরিত হয়ে যাবে। তাহলে কি দেখা যাবে, কখন স্থানান্তরিত হবে, যদি আমার এটা কি হয় বিকারকের উপস্থিতি যদি থাকে হয়, বিকারকের উপস্থিতি হয়, তাহলে কি হচ্ছে এখানে এ প্লাস হয়ে যাবে কারণ ইলেকট্রন সরে গেছে। তাহলে একটা তো বন্ড ছিলই, আরেকটা কি আছে বি মৌলের পরমাণু আছে, তাহলে এটা কি বি দুটো ইলেকট্রন নিয়ে চলে গেল। আমরা কি জানি যে দুটো ইলেকট্রন নিয়ে কি হয় একটা বন্ড হয়, তাহলে দুটো ইলেকট্রনটা বি পরমাণুর উপর উঠে গেছে। আবার যদি আমরা কি বিকারক সরিয়ে নিই, বিকারক সরালে কি হবে এই অবস্থাটা থাকবে না, আগের অবস্থায় ফিরে আসবে। এই ঘটনাটাকে বলা হয় কি বলা হয় ইলেকট্রোমারিক ইফেক্ট। তাহলে আমরা দেখব একই রকম ভাবে যদি কার্বন আর কার্বন যদি কি হয় দুটোই একই মৌলের পরমাণু আছে, তাহলে কি হবে তাদের তড়িৎ ঋণাত্মকতা সমান। তাহলে একই রকম ভাবে যদি এখানে দেখতে যাই, এখানে যদি আমি অ্যাটাকিং অফ রিঅ্যাজেন্ট অর্থাৎ বিকারকের উপস্থিতি আমি সংক্ষেপে লিখে দিলাম, তাহলে কি হবে এটার আর এটা তড়িৎ ঋণাত্মকতা যেহেতু সমান, তাহলে আমি কি করি যে কোনো পরমাণুর দিকে অর্থাৎ যে কোনো কার্বন পরমাণুর দিকে আমি কি করি এই বন্ডটাকে উপরে সরিয়ে নিতে পারি, অর্থাৎ এই দিকে সরিয়ে নিলাম। তাহলে কি হবে এটা নেগেটিভ আধান হবে আর এটা কি হবে পজিটিভ আধান। তাহলে এখানে কি ছিল ডাবল দুটো বন্ধন ছিল আর একটা বন্ধন সরে গেছে একটা বন্ধন আছে, তাহলে সরে গেলে কি হবে ইলেকট্রনের ঘাটতি হয়েছে, সেজন্য এটা প্লাস। একই রকম ভাবে এটার ক্ষেত্রে কি হবে যে এখানে আছে কি আছে বন্ড ছিলই আর এখানে বন্ড আছে, তাহলে এই বন্ডটা কি এই কার্বন পরমাণুর উপর স্থানান্তরিত হতো, অর্থাৎ আমি নেগেটিভ সাইন দিয়ে অর্থাৎ ইলেকট্রনের চিহ্ন দিয়ে এটা লিখতে পারি। এখন যদি এখানে আবার কি হয় কোন একটা বিকারক যদি ইলেকট্রোফাইল H+ মানে ধনাত্মক কোনো যদি বিকারক বসায় তাহলে অ্যাটাক করবে, অর্থাৎ যে এই ইলেকট্রনটা কি আছে ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, তাহলে এই ইলেকট্রনটা কি করবে এই প্রোটনটাকে সহজে গ্রহণ করতে চাইবে। তাহলে একে যদি অ্যাটাক করে তাহলে কি হবে এখানে কি হবে এটা যুক্ত হয়েছে এটা প্লাস আর মাইনাস, তাহলে এখানে হাইড্রোজেন পরমাণুটা যুক্ত হয়েছে এটা প্লাস অলরেডি আছে। তাহলে এই ঘটনাটাকে বলা হয় আবার প্লাস ই এফেক্ট। আমি উদাহরণ দিয়ে দেখাবো এরপরে। একই রকম ভাবে যদি আমি মাইনাস ই এফেক্টটা যদি দেখতে যাই, একই রকম ভাবে যদি দেখাই যে এইচ সি এখানে আমি এটা ফর্মালডিহাইড যোগ নিলাম, তো আমার একই রকম ভাবে আমি কিনবো বিকারক উপস্থিতি। তাহলে কি করব যে কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি অক্সিজেনের, তাহলে অক্সিজেনের যদি আমার কি হয় তড়িৎ ঋণাত্মক হয় তাহলে এই বন্ডটা আমার কি হবে অক্সিজেনের উপরে চেপে যাবে। তাহলে আমি কি নেব বিকারক হিসেবে একটা নিউক্লিওফাইল নেব CN, অর্থাৎ আমরা যদি KCN নিই পটাশিয়াম সায়ানাইড, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে K প্লাস প্লাস CN মাইনাস, এখানে K প্লাসটাকে ইলেকট্রোফাইল হিসেবে ধরবো আর CN মাইনাসটাকে নিউক্লিওফাইল হিসেবে ধরবো। যার ইলেকট্রন ঘাটতি আছে সেটাকে কি বলবো ইলেকট্রোফাইল, আর যেটার ইলেকট্রনের পরিমাণ বেশি আছে সেটাকে নিউক্লিওফাইল। তাহলে আমি নিউক্লিওফাইল নিলাম, তাহলে কি হবে এখানে দেখা যাচ্ছে কার উপরে দেখা যাবে আমি এই স্ট্রাকচারটা নিচ্ছি, তো অলরেডি H C H এখান থেকে কি হয়েছে একটা বন্ডিং চলে গেছে, তাহলে এটা কি হবে প্লাস ইলেকট্রনের ঘাটতি হয়েছে, তাহলে একটা বন্ড আছে একটা বন্ড চলে গেছে, তাহলে অক্সিজেন কি হবে অক্সিজেন আর দুটো ইলেকট্রন নিয়ে আসে অর্থাৎ মাইনাস। তাহলে এই CN মাইনাসটা কাকে অ্যাটাক করবে প্লাসটাকে না মাইনাসটাকে, কারণ সম আধান একে অপরকে কি করে বিকর্ষণ করে আর বিষম আধান একে অপরকে আকর্ষণ করে, তাহলে CN মাইনাস বিপরীত দিক থেকে একে অ্যাটাক করবে। তাহলে আমরা দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে হাইড্রোজেন এটা C এটা হাইড্রোজেন, এখানে যেহেতু কি আছে প্লাস ছিল আর একটা মাইনাস ছিল, তাহলে CN এখানে লেগে গেছে
একই রকম ভাবে এটা অক্সিজেন মাইনাস থাকলো। তাহলে নিউক্লিওফাইল যদি বিকারক হয় এটাকে, তাহলে এটাকে কি লিখবো, প্লাস ই ইফেক্ট, প্লাস ই ইফেক্ট। একই রকম ভাবে এখানে আমরা কি করতে পারি, সরি নিউক্লিওফাইল যদি আমার কি হয়, বিকারক যদি নিউক্লিওফাইল হয় তাহলে মাইনাস ই ইফেক্ট লিখবো। আর বিকারক যদি আমার কি হয়, এখানে অ্যাটাকিং অফ রিঅ্যাকশন, এখানে কি নিয়েছি যে এই বিকারকটা যদি আমার কি হয় ধনাত্মক হয়, অর্থাৎ প্রোটন হয়, যদি ধনাত্মক হয় বা প্রোটন হয় তাহলে এখানে কি লিখবো, প্লাস ই ইফেক্ট। আমরা এইভাবে দেখাতে পারবো। বইয়ে হয়তো ঘুরিয়ে কথাগুলো বলা আছে, কিন্তু এখানে একদম ইজি করে দেখবে যে যেটা একটা কি নেবে, একটা অণু নেবে। আবার যদি কি হয় যে বিকারক যদি নিউক্লিওফাইল হয় এবং নিউক্লিওফাইল কাকে অ্যাটাক করবে, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটা পরমাণুকে অ্যাটাক করবে, তাহলে এখানে সি প্লাস আছে, একে এখানে অ্যাটাক করলো। আবার কি হচ্ছে যে বিকারক যদি কি হয়, এখানে বিকারক বসেছি, বিকারক যদি কি হয় ধনাত্মক হয় বা প্রোটন হয়, যাই হোক, তাহলে কি হবে, এই প্রোটন কাকে অ্যাটাক করবে, ওই পরমাণু বা সাবস্ট্রেট বা অণু বা গ্রুপে কি করবে, কোথায় অ্যাটাক করবে, সেটা যদি যার ইলেকট্রন ঘনত্ব বেশি আছে তাকে অ্যাটাক করবে, তখন এই আকৃতি আসবে। আমি আরেকটা এরকম উদাহরণ দেখাচ্ছি প্লাস ই ইফেক্টের। এখানে নিচ্ছি কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে হাইড্রোজেন ইথিলিন যৌগ নিচ্ছি। তাহলে কি বলেছিলাম যে একই রকম মৌলের পরমাণু হয়, তাহলে কি হবে, যে কোনো দিক থেকে ইলেকট্রন স্থানান্তরিত করতে পারে বা সরণ ঘটাতে পারে কার, বিকারকের উপস্থিতিতে। তাহলে বিকারক হিসাবে কাকে নিচ্ছি, আমি H প্লাস কে নিচ্ছি। তাহলে আমি কি নিলাম, ইলেকট্রোফাইল যদি আমি নিই তাহলে অবশ্যই প্লাস ই ইফেক্ট নেব। তাহলে একই রকম এই ইলেকট্রনটা এই কার্বন পরমাণুর উপরে যদি স্থানান্তরিত হয় তাহলে কি হবে, একই রকম ভাবে এখান থেকে একটা ইলেকট্রন সরে গেছে, অর্থাৎ ইলেকট্রন জোড় সরে গেছে, মানে একটা বন্ড সরে গেছে, তাহলে এখানে কি নেব, প্লাস। একই রকম ভাবে এটার ক্ষেত্রে কি নেব, এটা মাইনাস হয়ে যাবে, হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এই H প্লাসটা এখানে কি আছে, এটা কার্বন অ্যানায়ন আছে, তাহলে এই অ্যানায়নটা কি করছে, প্রোটনটাকে ক্যাটায়নটাকে সহজে গ্রহণ করে নিতে পারছে। তাহলে আমার কি দেখা যাচ্ছে, এখানে আমি বিকারক লিখে দিলাম, তাহলে এখানে যা আছে তাই, হাইড্রোজেন সি হাইড্রোজেন, এটা প্লাস থেকেই গেল, এটা সি, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। তাহলে আমরা এইভাবে বিক্রিয়াটা একদম সহজ করেই করতে পারবো। তো আশা করি বোঝা গেছে ইলেকট্রোম্যাগনেটিক ইফেক্টটা। নেক্সট আমরা পড়ব রেজোনেন্স, খুব গুরুত্বপূর্ণ টপিকস 11 এবং 12 এ। রেজোনেন্স আমরা যদি ভালো করে না শিখি তাহলে অর্গানিক ভালো করে শিখতে পারবো না। তাহলে রেজোনেন্সটা কি, এই সিরিজগুলো আমরা রেজোনেন্স গঠনাকৃতি লেখার নিয়মগুলো জানবো। যে সিগমা বন্ধন বিশিষ্ট মূল কাঠামোটি অবিকৃত থাকবে, অর্থাৎ কি হবে, যে তার আগে বলি যে সিগমা বন্ধন বিশিষ্ট কাঠামোটি মূল কাঠামোটি অবিকৃত থাকবে। যেমন আগে বলি, একটা কথা লিখি, খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কথা, যে কনজুগেটেড সিস্টেম পাই ইলেকট্রো এর ডি লোকালাইজেশন। আচ্ছা, ভাষাগুলো বুঝতে হবে যে কনজুগেটেড সিস্টেম পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। তাহলে কনজুগেটেড সিস্টেম জিনিসটা কি? কনজুগেটেড সিস্টেম হলো যে কোনো একটা যৌগ, অর্থাৎ কার্বন কার্বন কি আছে, দ্বিবন্ধন, আবার এক বন্ধন, দ্বিবন্ধন, আবার এক বন্ধন, এরকম যদি অল্টারনেট পজিশন চলতে থাকে তাহলে কি বলবো, এই সিস্টেমটাকে বলা হয় কনজুগেটেড সিস্টেম। অর্থাৎ কি আছে, এখানে ডাবল বন্ড আছে, তারপর এক বন্ধন, আবার কি আছে ডাবল বন্ড, আবার এক বন্ধন, আবার ডাবল বন্ড, আবার এক বন্ধন, এটাকে আবার বলা হয় কনজুগেশন। পাই ইলেকট্রনের ডিলোকালাইজেশন বলতে কি বোঝাবো,
যে আমার কি হয় যদি ডাবল বন্ড থাকে তাহলে কি বলবো একটা সিগমা আর একটা কি হয় পাই হয়। তাহলে সিগমাটা কি হয় বেশি শক্তিশালী স্ট্রং আর পাইটা হয় দুর্বল পাশাপাশি অভিলোপনের ফলে। তাহলে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন, তাহলে লোকালাইজেশন মানে কি স্থির থাকবে, আর ডিলোকালাইজেশন মানে এক জায়গা থেকে অপর জায়গায় স্থানান্তরিত করবে, মুভ করবে কোনটা পাই ইলেকট্রনগুলো। তাহলে সেই জন্য বলছে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। তাহলে কি হবে দ্বিবন্ধন যদি থাকে তাহলে দ্বিবন্ধনের ক্ষেত্রে সিগমা বন্ধনটা স্থির থাকবে আর পাই বন্ধনটা কি হবে স্থানান্তরিত করবে। তাহলে সেই জন্য বলছি সিগমা বন্ধন বিশিষ্ট মূল কাঠামোটি অবকৃত থাকবে, অর্থাৎ এটা যদি পাই হয় এটা সিগমা হবে, তাহলে কি হবে সিগমাটা স্থির থাকবে আর পাইটা কি হবে স্থানান্তরিত হবে। যেমন একটা দেখাবো, এখানে যদি বলি যে আমরা এই স্ট্রাকচারের সঙ্গে হয়তো নতুন পরিচিত হব, তার আগে হালকা হলেও আমরা জেনেছি। তো কি আছে যে একটা সিগমা আছে আর একটা পাই আছে ডাবল বন্ড, এটা হলো C6H6, এর নাম হলো বেনজিন। তাহলে দেখো যে এটা কি হবে পাই ইলেকট্রন ডিলোকালাইজেশন। তাহলে এই বন্ডটাকে যদি পাই ধরে তাহলে এই বন্ডটা কোথায় আসতে পারে, এখানে আসতে পারে। তাহলে আবার কি হচ্ছে এটা যদি ডাবল বন্ড হয় তাহলে এই কার্বনের বন্ধন সংখ্যা 5টা হবে। এগুলো দেখেছে কার্বন পরমাণু আছে কর্নারগুলোতে, তাহলে এই বন্ডটা আবার কি হলো এই কার্বন পরমাণুর উপরে আসলো যদি আসতে পারে। তাহলে একই রকম ভাবে এই বন্ডটা কি হবে এই বন্ধনের উপর আসতে পারে। তাহলে আমি অলরেডি কার্বনের উপর না দেখিয়ে সরাসরি এখানে নিয়ে চলে যাই, এখানে চলে। তাহলে অ্যাকচুয়ালি আমার আকৃতিটা কি হবে যে এই বন্ডটা কিছু এখানে ডাবল বন্ড ছিল, এখানে আবার ডাবল বন্ড হয়ে গেল, আর এই ডাবল বন্ডটা এখানে চলে এসেছে আর এই ডাবল বন্ডটা এখানে চলে এসেছে। তাহলে এটা কি আছে একটা কনজুগেশন রয়েছে, কারণ কি আছে একটা এখানে কার্বন আছে এখানে কার্বন আছে, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, আবার কি আছে সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, আবার ডাবল বন্ড, আবার সিঙ্গেল বন্ড, তাহলে এটাকে বলা হয় কনজুগেশনে রয়েছে। তাহলে এটাকে যদি নাম্বার 1 দিই, এটাকে নাম্বার 2 দিই, তো এরা কি করবে যে এই বন্ড আর এই বন্ডগুলো কি হচ্ছে যে মনে হচ্ছে যে এরা কি হবে এই ডাবল বন্ডটা অর্থাৎ পাই বন্ডটা পুরোপুরি রোটেশন করেছে, স্থান পরিবর্তন করেছে। তাহলে 1 আর 2 ক্ষেত্রে কি হচ্ছে ডাবল বন্ডটা পুরোপুরি আলাদা, এখানে আছে ডাবল বন্ড তো এখানে আছে সিঙ্গেল বন্ড, এখানে আবার সিঙ্গেল বন্ড তো এখানে ডাবল বন্ড। তারা কি করছে পাই ইলেকট্রনগুলো স্থান পরিবর্তন করছে। তাহলে এরা সঠিক ব্যাখ্যা দিতে পারে না, আর সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য এখানে কি হচ্ছে এদের মাঝামাঝি পোরশন অর্থাৎ 1 ও 2 এর মাঝামাঝি পোরশনটা কি দেখা যাচ্ছে যে আমার হাইব্রিড রেজোনেন্সের সাহায্যে সঠিক ব্যাখ্যা দেওয়া যাবে। তাই এটা দেখা যাচ্ছে যে প্রত্যেকটাতে কি মনে হচ্ছে কি হচ্ছে সবটাতে আংশিক দ্বিবন্ধন করছে, মানে ঘুরছে তার মানে দ্বিবন্ধন করছে। এটা ডটেড লাইন মানে পুরোপুরি দ্বিবন্ধন নয়, আংশিক দ্বিবন্ধন করছে। আমরা এর আগে জেনেছিলাম যে কার্বন কার্বন যদি সমযোজী এক বন্ধন হয় তাহলে এর বন্ধন দৈর্ঘ্যটা কত 1.54 অ্যাংস্ট্রম, আবার কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় তাহলে এর বন্ধন দৈর্ঘ্যটা কত 1.34 অ্যাংস্ট্রম। তাহলে অ্যাকচুয়ালি দেখবো যে এটা বোঝাচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন নয়, আবার কার্বন কার্বন এক বন্ধন নয়। এক বন্ধন থেকে একটু কি বেশি শক্তিশালী হবে আর দ্বিবন্ধন থেকে কম শক্তিশালী হবে। আংশিক দ্বিবন্ধন আমরা জেনেছি বন্ধন দৈর্ঘ্যের ক্ষেত্রে যে এক বন্ধনটা কি হয় একটু দুর্বল হয়, দ্বিবন্ধনটা তার থেকে শক্তিশালী হয়, ত্রিবন্ধনটা তার থেকে আরো শক্তিশালী হয়। তো এদের মাঝামাঝি তাহলে কার্বন কার্বন এক বন্ধন থেকে কি হবে এটা কি হবে একটু ছোট হবে, আর এর থেকে এর বন্ধন দৈর্ঘ্যটা যেহেতু 1.34 আছে কার্বন কার্বন দ্বিবন্ধন থেকে একটু বড় হবে। তাহলে অ্যাপ্রক্স প্রায় কত হবে এর বন্ধন দৈর্ঘ্যটা এটা একটা 1.39 অ্যাংস্ট্রম হবে। তাহলে এবার দেখবো যে সিগমা বন্ধন বিশিষ্ট মূল কাঠামোটি অবিকৃত থাকবে। তাহলে আমরা জেনেছি স্থান পরিবর্তন করছি, পাই বন্ডগুলোকে আমরা সরিয়েছি, স্থান পরিবর্তন করেছি, কিন্তু সিগমা বন্ধনগুলো স্থির রেখেছি। তাহলে এগুলো এই যে সিগমা বন্ধন যেটা বাইরে পোরশন দেখতে পাচ্ছি সবটা সিগমা বন্ধন। 2 নম্বর পয়েন্ট দেখবো যে রেজোনেন্স অংশগ্রহণকারী পরমাণুগুলি যেন প্রায় একই সমতলে থাকে। তো আমরা সবটাই কি আছে একই সমতলে আছে বলতে যে আমরা যখন ইথিলিন যৌগের ক্ষেত্রে দেখি CH2 অর্থাৎ এটা যদি ভেঙে লিখি তাহলে এটাকে কি বলবো এর গঠনাকৃতিতে দেখেছিলাম সমতলীয়, সেরকম প্রত্যেকটার ক্ষেত্রে এই যে এখানে যদি দেখি এখানে
এখানে কি আছে কার্বন আছে, এখানে কার্বন আছে, তাহলে এগুলো কি আছে সমতলীয়। আমার দ্বিবন্ধন যদি থাকে কার্বন কার্বন দ্বিবন্ধন, তাহলে সাধারণত যৌগগুলো সমতলীয় হয়। তাহলে প্রত্যেকটা কি আছে যে রেজোনেন্স অংশগ্রহণকারী পরমাণুগুলো যেন প্রায় একই সমতলে থাকে, তাহলে কি আছে প্রত্যেকটা সমতলীয় হবে। এবার দেখবো রেজোনেন্স গঠনগুলি যেন যথার্থ লুইস গঠন হয়। ভাষাটা বোঝাচ্ছে যে আমরা এর ক্ষেত্রে যদি দেখি যে CH3 CHO এরকম যদি থাকে তাহলে কি হচ্ছে কার্বন পরমাণুর বন্ধন সংখ্যাগুলো ঠিকঠাক রাখতে হবে। অক্সিজেন যদি থাকে তাহলে অক্সিজেনের বন্ধন সংখ্যা ঠিকঠাক রাখতে হবে। আবার যদি দেখি CO3 2- তার মানে প্রত্যেকটা বন্ধন সংখ্যা ঠিকঠাক রাখতে হবে, এটাকে বলা হয় রেজোনেন্স গঠনগুলি যেন যথার্থ লুইস গঠন হয়। তাহলে এখানে অক্সিজেন কি আছে অক্সিজেন 2- অক্সিজেন 2- তার মানে কার্বনের বন্ধন সংখ্যা 4টা, অক্সিজেন 2টা, আর এই অক্সিজেনের উপরে কি ইলেকট্রন নিয়ে আছে, তার মানে কি হচ্ছে এটা যথার্থ লুইস গঠন। রেজোনেন্স গঠনগুলি যেন যথার্থ লুইস গঠন হয়, তাহলে এগুলো সবগুলো লুইস গঠন কথা অ্যাকচুয়ালি বুঝতে হবে যাতে আমার বন্ধন গুলো ঠিকঠাক থাকে। তাহলে আশা করি বুঝা গেছে। আর একটু ওই 3টা পয়েন্ট খাতায় লিখে নেবে এবং লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্ত থাক, পরবর্তী নেক্সট ওই রেজোনেন্স হাইব্রিডের প্রতি রেজোনেন্স গঠন আকৃতির অবদানগুলি ব্যাখ্যা করব।